প্রায় একই সময়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়ল অন্তত 4টি ছবি। এইসব ছবিগুলোতে দেখা যাচ্ছে একটি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওঠানো হচ্ছে। ক্যাপশনে লেখা লন্ডনের পথে বেগম খালেদা জিয়া। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল এই ছবিগুলো আসল ছবি নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে এই ছবিগুলো। একইভাবে রুহুল কবির রিজভী এবং ডাক্তার জুবাইদা রহমানের নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখান থেকেও ছড়ানো হয়েছে একের পর এক গুজব। ওদিকে বাংলাদেশের বাবরি মসজিদ নির্মাণ করা হচ্ছে দাবি করে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফ্যাক্ট চেক করে দেখা গেল এগুলো এআই দিয়ে তৈরি ছবি। চলুন আমরা কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই। উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে, এমন দাবিতে সামাজিক মাধ্যমে কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে একটি স্ট্রেচারে শায়িত অবস্থায় বেগম খালেদা জিয়াকে একটি ছোট আকারের হেলিকপ্টার বা এয়ার অ্যাম্বুলেন্সে তুলতে দেখা যাচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে ছবিটি আসল নয়। এয়ার অ্যাম্বুলেন্সে বেগম জিয়াকে তোলার এসব ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মাণ করা হয়েছে। খালেদা জিয়া এভার কেয়ার হাসপাতালেই রয়েছেন। ওদিকে বেগম জিয়া আর নেই, এইমাত্র ঘোষণা দিলেন ডাক্তার জুবাইদা রহমান। এভার কেয়ার হাসপাতাল থেকে লাইভ দেখুন, এমন শিরোনামে একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হচ্ছে। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় বেগম খালেদা জিয়া মারা গেছেন দাবি করে তার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এমন কোনো মন্তব্য করেননি। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ব্লক স্পটের ফ্রি ডোমেইন সাইটে এই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। বাংলাদেশে বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে এমন দাবিতে কিছু ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। তবে খুব নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখা গেল ছবিগুলো আসল নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে। বাংলাদেশের কেরানীগঞ্জে এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে এই দুই স্থানের কোথাও আনুষ্ঠানিকভাবে কোনো নির্মাণ কাজ শুরু হয়নি। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের দামি জিনিসপত্র লুটপাটের মহা উৎসব চলছে, দেখার কেউ নেই, এমন শিরোনামে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ থেকে মালামাল চুরি হওয়ায় প্রবাসীর আর্তনাদ দাবিতে প্রচারিত ছবিটি আসল নয়। এটিও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভুয়া ছবি। দর্শক, আজকে ফেক নিউজ স্ক্যানারের প্রতিবেদন তৈরি করতে গিয়ে দেখা গেল প্রায় প্রতিটি গুজবের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এআই প্রযুক্তি ব্যবহার হচ্ছে, ছড়িয়ে দেয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বাস্তবতায় সামাজিক যোগাযোগ মাধ্যম নয় বরং গণমাধ্যমের খবরগুলোতেই আস্থা রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। রুবাইয়াত অদিতি, ৭১। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, একটা ধারণা পাওয়া যাচ্ছে কি ধরনের গুজবগুলো এখন ছড়াচ্ছে। এবং আগে জানিয়েছি আমাদের সাথে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম যুক্ত থাকবেন আজকে। আমরা তার সাথেই আলোচনায় চলে যেতে চাই এবারে। আপনাকে স্বাগত জানাচ্ছি ৭১-এ। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু গুজব ছড়িয়েছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতিকে কেন্দ্র করে, এবং তিনি মারা গেছেন এই ধরনের খবরগুলোও কিন্তু বেশ ছড়াচ্ছে এবং ভাইরালও হচ্ছে। তো আপনার কি মনে হয় যে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই বিশেষ কোনো ষড়যন্ত্রের অংশ, কোনো প্রোপাগান্ডা হিসেবে এই খবর ছড়ানো হচ্ছে কিনা, নাকি এখানে ভিউ বাণিজ্যটাই মূল কারণ হিসেবে রয়েছে? আপনাকে ধন্যবাদ। আমরা দেখছি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন সময় এভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। সেটা 5ই জুলাই গণ অভ্যুত্থানের পর এটা আরো বেড়ে গেছে। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ডিসইনফরমেশন, যেটা পরিকল্পিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয় সমাজে একটা অস্থিরতা সৃষ্টির জন্য, সমাজে একটা বিভ্রান্তি সৃষ্টির জন্য, বা কোনো ব্যক্তি, দল এবং প্রতিষ্ঠান সম্পর্কে বিভ্রান্তি ছড়ানোর জন্য। আপনারা যেভাবে নিউজে দেখিয়েছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্পর্কে এভাবে বিভ্রান্তিমূলক ফেক নিউজ ছড়ানো হয়েছে, তা আমি মনে করি যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত হতে পারে, জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা, একটা অস্থিরতা সৃষ্টি করা, বা একটা রাজনৈতিক দল সম্পর্কে, বিশেষ করে বিএনপি সম্পর্কে একটা ধারণা তৈরি করার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন্য হতে পারে। আর অন্যদিকে হয়তো কোনো ক্ষেত্রে
অতি উৎসাহী যারা, তারা হয়তো তাদের ভিউ বাড়ানোর জন্য এই ধরনের নিউজ ছড়াতে পারে। তো সবাই যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়া বিষয়টা এরকম না, কিছু বিষয় তো উদ্দেশ্য প্রণোদিত ছড়ানো Right. হচ্ছে। আর আর জি, আর সামনে নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরো বেড়ে যেতে পারে। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনার ইতিমধ্যেই একটি সেল গঠন করেছে, মানে বিশেষ করে অ্যাবিউজ অফ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সোশ্যাল অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, যেটা হচ্ছে এবং সেটা বিভিন্ন সময়ই হয়েছে। বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন করা হচ্ছে, কোনো ব্যক্তি সম্পর্কে, দল সম্পর্কে, প্রতিষ্ঠান সম্পর্কে বা কোনো গোষ্ঠী সম্পর্কে এই ধরনের নিউজ ছড়ানো হচ্ছে। তো সামনে যে নির্বাচন, এই নির্বাচনের সময় এটা আরো বেড়ে যেতে পারে। বিশেষ করে রাজনৈতিক প্রার্থীদের বিরুদ্ধে হতে পারে, কোনো রাজনৈতিক দল সম্পর্কে হতে পারে বা কোনো সম্পর্ক হতে পারে। তো যখন এটা হবে, জনগণের মধ্যে একটা ভুল তথ্য পরিবেশিত হবে এবং এইটার ভুল একটা উপলব্ধি। যেটা আপনি বলছিলেন যে নির্বাচনের সময়ে যত এগিয়ে আসবে ততই আশঙ্কা আছে যে অপপ্রচার, বিভিন্ন সেটা দলের বিরুদ্ধেও কিংবা নানান ধরনের গুজবগুলো বেড়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। আমরা এটার প্রতিকারের জায়গাটি নিয়েও আলোচনা করতে চাই আপনার সাথে, তবে তার আগে একটা বিরতির সময় হয়েছে, আপনাকে অনুরোধ করবো আমাদের সাথে থাকবার জন্য। আজকের এই আয়োজনে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, ৭১-এর সাথেই থাকুন। জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে সরাসরি চলে যাচ্ছি আজকের অতিথির কাছে। আমরা কথা বলছিলাম যে নির্বাচনকে সামনে রেখে বা নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই একটা আশঙ্কা আছে যে গুজবের পরিমাণ বেড়ে যাবে এবং সেখানে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের অংশও থাকতে পারে, এমনকি আপনি যেটি বলছিলেন যে ভিউ বাণিজ্যেরও একটা ব্যাপার থাকতেই পারে। আমরা যদি একটু প্রতিকারের জায়গাটাতে আসি, যেখানে আমরা বুঝতে পারছি যে একটা আশঙ্কা রয়েছে গুজব বেড়ে যাওয়ার এবং এর যে আফটার শক সেটা কেমন হতে পারে তারও একটা ধারণা আমাদের আছে। আমরা দেখেছি মব ক্রিয়েট হয়েছে গুজবের কারণে, এরকম নজিরও তো আছে। সেক্ষেত্রে আমরা প্রতিকারের জন্য কি করতে পারি? আপনার কাছে কি মনে হয় যে রাজনৈতিক দলগুলোই বা কি করতে পারে, আর সচেতন মহলই বা আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আপনাকে ধন্যবাদ। আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের ইতিমধ্যে একটি সেল গঠন করেছে, বিশেষ করে ফেক নিউজ ফিল্টারিং এর জন্য, সোশ্যাল মিডিয়া এবং এআই অ্যাবিউজ কিছুটা হলো কমানোর জন্য। আমার মনে হয় যে যারা এই ধরনের ফেক নিউজ উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ায়, তাদেরকে প্রথমত এই সেলগুলো, আইসিটি সেল বা এই সেলগুলো এই ফেক নিউজের ফিল্টার করতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এটা হচ্ছে সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ব্যাপারে সক্রিয় থাকতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যদিকে জনগণেরও দায়িত্ব আছে। জনগণের বিশেষ করে জনগণকে যে কোনো নিউজ বা যে ধরনের নিউজ কোনো প্রার্থী, দল বা সম্পর্কে যখনই ছড়ায়, এ ধরনের ছড়াতেই পারে। কখনো কখনো কোনো প্রার্থী সম্পর্কে বা দল সম্পর্কে ছড়াতে পারে বা ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটা বিভ্রান্তি ছড়াতে পারে, জনগণের মধ্যে একটা ভ্রান্ত উপলব্ধি তৈরি করতে পারে দল সম্পর্কে, প্রার্থী সম্পর্কে, ব্যক্তি সম্পর্কে। সুতরাং এই ব্যাপারে জনগণের দায়িত্ব রয়েছে যে যে মূল ধারা যে মিডিয়াগুলো আছে, বিশেষ করে টেলিভিশনের প্রত্যেকটা টেলিভিশনের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে। সুতরাং মূল ধারা যে নিউজ পেপারগুলো আছে সেগুলো তারা ফলো করতে পারে এবং মূল ধারা যে টেলিভিশনগুলো আছে সেগুলো তারা ফলো করতে পারে এবং সেগুলো রিচেক করতে পারে। রিচেক করলে জনগণ বুঝতে পারবে যে এই নিউজটা আসলে সত্যি কিনা। তো এটা জনগণের দায়িত্ব। তেমনিভাবে রাজনৈতিক দলগুলো যে পুরনো যে সংস্কৃতি, সে সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কিভাবে বেরিয়ে আসতে হবে? যে একে অপরের বিরুদ্ধে যাতে এই ধরনের বিভ্রান্তিমূলক সংবাদ পরিবেশন না করে বা এই ধরনের বিভ্রান্তিমূলক তথ্য না ছড়ায়। কারণ হচ্ছে যে এখন নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক দল এবং প্রার্থীর উচিত হবে যে ইস্যু ভিত্তিক তাদের প্রচারণা চালানো, পলিসি ভিত্তিক প্রচারণা চালানো। একজন প্রার্থী যখন কোনো এলাকায় নির্বাচন করবেন এবং নির্বাচনী প্রচারণা চালাবেন, তখন ওই এলাকার সমস্যাগুলো তারা অ্যাড্রেস করবেন। ওই এলাকায় তারা কি ধরনের কাজ করবেন বা ওই এলাকার জনগণের কল্যাণের জন্য কি কি ধরনের নীতি গ্রহণ করতে তিনি উদ্যোগী হবেন বা সহযোগিতা করবেন, সেই সব বিষয়ে ওনারা কথা বলা উচিত। তাহলে আমার মনে হয় যে জনগণ তাদেরকে সমর্থন করবে। সুতরাং ধর্মীয় অনুভূতি বা অন্য কোনো বিষয়কে ইস্যু করে ফেক নিউজ ছড়ানো থেকে
তাদেরকেও বিরত থাকতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে বিরত থাকতে হবে। আর যারা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে রাজনৈতিক দলের বাইরে যারা উদ্দেশ্যপ্রণোদিত ভিউ বাড়ানোর জন্য অতি উৎসাহী হয়ে যারা এই কাজগুলো করছে বা উদ্দেশ্যপ্রণোদিত ভাবে যারা কাজ করছে, এটা ষড়যন্ত্রমূলক দেশের মধ্যে অস্থিতিশীল সৃষ্টির জন্য বা নির্বাচনের মধ্যে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা অনেক সময় দেখি যে বিভিন্ন ফেক নিউজে প্রচুর শেয়ার হচ্ছে, মানে যারা শেয়ার করছেন 700-800 মানুষ যখন একটা পোস্ট শেয়ার করছেন, সেই সবাই নিশ্চয়ই সেই ষড়যন্ত্রের অংশ নন। অনেকেই হয়তো নিজেরা বিভ্রান্ত হয়েই সেগুলো আরো ছড়িয়ে দিচ্ছেন, আরো মানুষের মধ্যে দেখার সুযোগ করে দিচ্ছেন। তো আপনার কাছে কি মনে হয় যে আইনের কঠোর প্রয়োগ এই ধরনের অনিচ্ছাকৃত ভুলগুলোকেও আটকে দিতে বা কিছুটা হলেও প্রতিহত করতে পারে? যে আপনি ঠিকই বলেছেন যে অনেকে অতি উৎসাহী হয়ে এগুলো শেয়ার করছেন, কারণ তাদের কাছে মনে হয়েছে যে এই বিষয়টা বিস্ময়কর এবং ব্যতিক্রমধর্মী, সুতরাং ভিউ বাড়ানোর জন্য, এবং তারা মনে করছে যে বিভ্রান্ত হয়েই তারা এগুলো শেয়ার করছে। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইসিটি সেল এই ফেক নিউজের উৎস কোথায় তারা কিন্তু ইচ্ছা করলেই সেটা খুঁজে বের করতে পারবে। যিনি এই ফেক নিউজটা প্রথম ছড়িয়েছেন তাকে আইডেন্টিফাই করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল যারা 700-800 বা 2000, 5000, 50,000 সকল জনগণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কঠিন বা ব্যবস্থা নেওয়া যায়ও না। সুতরাং যিনি ছড়াচ্ছেন পরিকল্পিতভাবে বা যিনি ছড়াচ্ছেন অতি উৎসাহিতভাবে তাকে চিহ্নিত করতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমি মনে করি যে এটা যদি সংশ্লিষ্ট সেল বা সংশ্লিষ্ট সংস্থা বা সংশ্লিষ্ট বাহিনী সক্রিয় হলে এটা কি সম্ভব। আর সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির প্রসঙ্গে আপনি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় এটা টুল হিসেবে কি কি ব্যবহার করা যেতে পারে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যম তো শিক্ষিত অল্প শিক্ষিত অনেকেই ব্যবহার করছেন, তো তারা যেন আসলে বিভ্রান্ত না হন বা সব কিছুই যেন বিশ্বাস না করে ফেলেন, সেটার জন্য আপনার কি মনে হয় যে স্থানীয়ভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার আছে? স্থানীয়ভাবে পদক্ষেপ নেওয়া কঠিন। আমার মনে হয় যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের একটা প্রচারণা চালানো দরকার, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মূলধারার মিডিয়াগুলোর মাধ্যমে এবং বিভিন্ন পত্রিকার মাধ্যমে, যে কোনো বিভ্রান্তিমূলক সংবাদ বা ফেক নিউজ বিশ্বাস না করে যাচাই বাছাই করার জন্য। এবং আপনারা যেভাবে, আমি 71 টেলিভিশনকে ধন্যবাদ জানাই, আপনারা যেভাবে ধারাবাহিকভাবে ফেক নিউজ সম্পর্কে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে যাচ্ছেন জনগণকে সচেতনের জন্য, এই ধরনের অনুষ্ঠানও করা যেতে পারে এবং বিভিন্ন মিডিয়াও সেই ব্যাপারে উদ্যোগী হতে পারে। তাহলে হয়তো জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি হবে। তবে এটা তো একেবারে নির্মূল করা কঠিন, তবে কিছুটা হলো সহনীয় পর্যায়ে আনা যেতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ। বেশ কিছু বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ আমরা জানছিলাম আজ। ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হবার জন্য, এই আলোচনায় অংশগ্রহণ করবার জন্য। দর্শক, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ, তার সাথে কথা হচ্ছিল। আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে 71-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটির একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। থাকুন 71-এর সাথে।